মিয়ানমারের উপর বহুপাক্ষিক চাপ তৈরির চেষ্টায় বাংলাদেশ। ডাকসুতে ছাত্রদলের সাথে বাম ও কোটা বিরোধীদের জোটের সম্ভাবনা। আমিরাতে জনশক্তি রপ্তানির বিষয়ে ইতিবাচক সাড়া। শান্তি ও কল্যাণ কামনায় আখরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা। দেখছেন এটা নিউজ এট 6 এর সঙ্গে আছে আমি নাইম ফাতহু মুবিন। শুনছিলেন 7 রিং 7 সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বিস্তারিত। রোহিঙ্গা সংকট সমাধানে আগের পথ থেকে সরে এসেছে বাংলাদেশ। মিয়ানমারের উপর বহুপাক্ষিক চাপ তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এদিকে ঢাকা সফররত ব্রিটিশ প্রতিমন্ত্রী পেনি মর্ডান্টো বলেছেন, যুক্তরাজ্য সর্বোচ্চ চাপ তৈরি করে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করাতে চায়। গণহত্যা, ধর্ষণ আর নিপীড়ন চালিয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পাঠিয়ে দেবার পর থেকেই মিয়ানমারের ভরসার নাম হয়েছিল চীন এবং রাশিয়া। This is unacceptable. রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ যখন জাতিসংঘের দ্বারস্থ হলো, তখন চীন এবং রাশিয়া বলল এটা বাংলাদেশ মিয়ানমারের দ্বিপাক্ষিক বিষয়। ঢাকার উপর অনেকটা চাপ তৈরি করে চীন বাংলাদেশকে দ্বিপাক্ষিক সমাধানের রাস্তায় হাঁটতে বাধ্য করেছিল। সেই চাপের ফলাফল অ্যারেঞ্জমেন্ট সই, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি গত 1.5 বছরে। চীনা প্রেসক্রিপশন ছেড়ে বাংলাদেশ এখন হাঁটছে বহুজাতিক চাপ তৈরির পথে। গত 1 মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যত কূটনীতিক বা বিদেশি অতিথি এসেছেন, সবাইকে বাংলাদেশ বলেছে আর দেরি না, এখন রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ চাপ তৈরি করতে হবে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী পেনি মর্ডান্টের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে এসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন একই কথা। বাইল্যাটারালি তৎপরতা আমাদের শুরু হয়নি নির্বাচনের পরে, নতুন সরকার গঠিত হওয়ার পরে, কিন্তু মাল্টিল্যাটারাল ফোরামে আপনারা দেখছেন যে এখানে যুক্তরাজ্যের একজন মন্ত্রী এসে যা বললেন, এবং আরও অন্যান্য দেশের সাথে আমরা আলোচনা করছি এবং আমরা নতুনভাবে রিভিউ করে নতুন কিছু স্ট্র্যাটেজি তৈরি করেছি ইতিমধ্যে, যেগুলির ইমপ্লিমেন্টেশন আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। ব্রিটিশ প্রতিমন্ত্রী বলছেন, যুক্তরাজ্য মিয়ানমারের ওপর চাপ তৈরি করে রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য করতে চায়। So part of the reason for my visit and going to Myanmar first was to really ensure that we're doing everything we can. We will use every tool diplomatic at our disposal to ensure that those things happen. I think we have to be smart. আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন প্রসঙ্গ। ডাকসু নির্বাচনে জোটবদ্ধ হতে পারে ছাত্রদল, বাম জোট এবং কোটা বিরোধী আন্দোলনকারীরা। আর ছাত্রলীগ পাশে পেতে পারে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে। তবে জোটের রূপরেখা চূড়ান্ত না হওয়ায় প্রথম দিনে মনোনয়ন ফর্ম কেনেনি ছাত্র সংগঠনগুলোর কেউই। নির্বাচনের বাকি আর মাত্র 20 দিন, কিন্তু এখনো চূড়ান্ত হয়নি ডাকসুতে কারা কিভাবে নির্বাচন করবে। তাই মনোনয়ন ফর্ম বিক্রির প্রথম দিনে হল থেকে মনোনয়ন কেনার পরিবর্তে ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের ভিড় ছিল মধুর ক্যান্টিন ঘিরেই। জল্পনা কল্পনা, কয়টি জোট হবে, কে যাবে কার সঙ্গে। প্রগতিশীল বাম জোট বলছে কোনোভাবেই ছাত্রলীগের সঙ্গে একজোট হয়ে নির্বাচন না। তারা সমমনা মনে করছে কোটা সংস্কার আন্দোলনকারীদের। খুব বেশি দূরে নেই ছাত্রদলও। এখানে ছাত্রলীগের সাথে আমাদের আলোচনা করার কোনো প্রশ্নই আসে না। গত 10 বছর ধরে ক্যাম্পাসগুলোতে যে অগণতান্ত্রিক পরিবেশ তারা সৃষ্টি করেছে, শিক্ষার্থীদের উপর নিপীড়ন, নির্যাতন, একটা অসুরের রাজত্ব চলছে, সেটাকে ঠেকানোর নানা রকমের শক্তিগুলোর একটা সমঝোতা সেখানে হতে পারে ওখানে। তবে এখন পর্যন্ত আমাদের ছাত্রদলের সাথে এখনও কথা বলার মতো কোনো অবস্থা সেটা তৈরি হয়নি আর কি। কোটা সংস্কার আন্দোলনে তো আমরাও ছিলাম। আন্দোলনকারী যত শিক্ষার্থীরা আছে, সংস্থাগুলো আছে, তাদের সাথে আমরা বসবো, তাদেরকে আমরা ওয়েলকাম করব আমাদের এই প্ল্যাটফর্মে।
এদিকে ছাত্রলীগ সমমনা সাংস্কৃতিক সামাজিক সংগঠন এবং জনপ্রিয় ছাত্রদের নিয়ে প্যানেল করতে চায়। চূড়ান্ত প্যানেল করতে তাদের অপেক্ষা প্রধানমন্ত্রীর দেশে ফেরার। অরাজনৈতিকভাবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের সবাইকে নিয়ে আমরা একটা ইনক্লুসিভ প্যানেল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উপহার দেব। 25 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের মনোনয়নপত্র নেওয়া যাবে এবং 26 তারিখ পর্যন্ত যেহেতু জমা দেওয়া যাবে আমরা এই 25 তারিখকে সামনে রেখে আমাদের প্যানেলটি তুলে ধরব। ছাত্রদল এখনও প্যানেলের বিষয়ে মুখ খুলছে না। তাদের বক্তব্য হল পর্যায়ে সহাবস্থান নিশ্চিত করা এবং হলের বাইরে ভোট কেন্দ্রের দাবি প্রতিষ্ঠা করা। এসব বিষয় নিয়ে মঙ্গলবার উপাচার্যের সঙ্গে দেখাও করেছেন তারা। এখনো সময় শেষ হয়ে যায়নি। আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবিগুলোর বিষয়ে আন্তরিক এবং ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। ছাত্রদলের এসব দাবি ঠেকাতে ছাত্রলীগও প্রতিদিন নানানভাবে সমর্থন খুঁজছে হলে ভোট কেন্দ্র রাখার বিষয়ে। এ নিয়ে অনাবাসিক শিক্ষার্থীদের যারা বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াত করেন তাদের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছে ছাত্রলীগ। তারা বলেছে যেহেতু অনাবাসিক 35% শিক্ষার্থী থাকে তারা মনে করে যে হলের সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িত, হলে তাদের অবাধ যাতায়াত রয়েছে, হলের বন্ধুদের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এই যে আবাসিক অনাবাসিক দ্বন্দ্ব তৈরি করা হচ্ছে এই দ্বন্দ্বকে তারা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের জন্য ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলাপ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রায় 3 দশক পর রাকসুকে কার্যকর করার উদ্যোগ আশা জাগিয়েছে শিক্ষার্থীদের মাঝে। ডাকসুর মতো তারা দ্রুত রাকসু নির্বাচনও চান। রাজশাহী থেকে বুলবুল হাবিবের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ 29 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রস্তুতি, তাই বিশ্ববিদ্যালয় জুড়েই তোড়জোড়। একে আশার আলো হিসেবেই দেখছেন শিক্ষক, শিক্ষার্থী এবং সামাজিক সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। অনেকদিন পর আমরা রাকসু ইলেকশন দেখতে পারবো, এই বিষয়ে সবাই আগ্রহী। রাকসু নির্বাচনটা অবশ্যই যেন নিরপেক্ষভাবে হয়। রাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র সংগঠনগুলোর গঠনতন্ত্র ও কমিটির তালিকা জমা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকেও একইভাবে তাদের গঠনতন্ত্র কমিটির তালিকা জমা দিতে বলা হয়েছে। গঠন করা হয়েছে রাকসু নির্বাচন সংলাপ কমিটি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে। প্রধানত ছাত্র সংগঠনগুলোর দাবি দেওয়া ও প্রত্যাশা জানতে এই সংলাপ। সকল সংগঠনের পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসবে গঠনতন্ত্রের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স যেটা আছে, যে তাদের বক্তব্যগুলো যেটা অর্ডিন্যান্সকে পারমিট করবে, অর্ডিন্যান্সের মধ্যে থেকেই আমরা রাকসু নির্বাচন দিব। রাকসু নির্বাচন নিয়ে আসার কথাই বলছেন ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। তবে তারা নির্বাচনী আচরণবিধির পরিবর্তন চান, যেমন বাতিল চান বিশ্ববিদ্যালয়ে জারিকৃত সব ধরনের রাজনৈতিক নিষেধাজ্ঞা ও শান্ত আইন। গত 29 বছরের যে গঠনতন্ত্র ছিল বর্তমানের সাথে এটা অনেকটাই সমসাময়িক নয়, ফলে এটা পরিবর্তন করতে হবে। রাকসুর যে সভাপতি পদ, এই সভাপতি পদে আমরা ছাত্র প্রতিনিধি চাই, আমরা নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবে এটা চাই। আমাদের ভোট কেন্দ্র যেটা হবে রাকসুর, সেই ভোট কেন্দ্রটা অবশ্যই আমরা হলে স্থাপনের পক্ষে না, সেই ভোট কেন্দ্র আমাদের ডিপার্টমেন্টে করতে হবে। দ্বিমত নেই সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগেরও। আমরা চাইবো যে গঠনতন্ত্র কিছুটা তো দেখা যাচ্ছে পরিবর্তনের মাধ্যমে রাকসু নির্বাচন করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে আহ্বান জানাবো। আমাদের এই ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ছাত্রদের অধিকার নিশ্চিত করতে গত 2 বছর ধরে আন্দোলন করে আসছে রাকসু আন্দোলন মঞ্চ। উদ্যোগটা বাস্তবায়ন করার যে প্রচেষ্টা সেটা আমরা প্রশাসনের ভিতরে লক্ষ্য করতে পারছি না। আমার মনে হচ্ছে এটার মাধ্যমে শুধু কালক্ষেপণ হচ্ছে। প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন প্রধান দাবি ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষার্থীদের প্রত্যাশা ডাকসুর সঙ্গেই যেন রাকসু নির্বাচনও দেওয়া হয়। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। উপজেলা নির্বাচনের খবর। অতীতের মতো এবারও উপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতাপূর্ণ হবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে নির্বাচন ভবনে ৫ম উপজেলা নির্বাচনের ৩য় ধাপে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিংয়ে একথা বলেন তিনি। উল্লেখ করেন, জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা সমন্বিতভাবে কাজ করার প্রচেষ্টা সার্থক হয়েছে। এটি কমিশনের জন্য বড় অর্জন। উপজেলা নির্বাচনেও একইভাবে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। তাদের হাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। কোনো সাংঘর্ষিক অবস্থা ও প্রাণহানির ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখতে বলেন CEC।
দুদিনের ব্রিফিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তাদের আইনি প্রক্রিয়ায় দায়িত্ব পালন করতে বলেন নির্বাচন কমিশনাররা। নির্বাচন পরিচালনার সাথে ওতপ্রোতভাবে এই চাকরিতে জয়েন করার পর থেকে জড়িত রয়েছেন বিভিন্ন পর্যায়ে, তাদের হাতে নির্বাচন কখনো প্রশ্নবিদ্ধ হতে পারে না। নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। এদেশে স্থানীয় সরকার নির্বাচন এত বছর ধরে সারা জীবন ব্যাপী যেরকম প্রতিযোগিতামূলক হয়েছে, এবছর কিন্তু তেমনিভাবে প্রতিযোগিতামূলক হবে, তেমনিভাবে অংশগ্রহণমূলক হবে এবং তেমনিভাবে এর সেরকম গুরুত্ব বহন করবে। অন্য প্রসঙ্গ, সংযুক্ত আরব আমিরাতের শ্রম বাজারে বাংলাদেশি শ্রমিকদের অন্তর্ভুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রদর্শন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এছাড়া বাংলাদেশে তাদের বিনিয়োগের বিষয়টি ভেবে দেখার বিষয়টিও জানিয়েছেন তিনি। স্থানীয় সময়ে মঙ্গলবার ওয়াল প্যালেস প্রাসাদে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এই আশ্বাস দেন তিনি। পরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক জানান, আমিরাতের শ্রম বাজারে বাংলাদেশিদের অন্তর্ভুক্তির বিষয় নিয়ে আরব আমিরাতের কর্মকর্তারা বাংলাদেশের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে বসবেন। বৈঠকে আরব আমিরাত সরকারের নীতি সমূহ বাস্তবায়ন বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হতে পারে। বৈঠকে প্রধানমন্ত্রী আরব আমিরাতের যুবরাজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের স্থপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের একটি আলোকচিত্র উপহার দেন। স্বাস্থ্য অধিদপ্তরের চতুর্থ শ্রেণীর সেই কর্মচারী দম্পতি আফজাল রুবিনার অঢেল সম্পদের উৎস খুঁজতে এবার কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার কমিশনে ডেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মাত্র চতুর্থ শ্রেণীর কর্মচারী এই আফজাল রুবিনা দম্পতির গল্প অনেকটাই কল্পকাহিনীর মতো। তাদের অঢেল সম্পদের বর্ণনা দিয়ে গত বছরের শেষের দিকে দুদকে একটি অভিযোগ আসে। এরপরে কমিশনের অনুসন্ধান কমিটি সে অভিযোগের সত্যতা খুঁজে পায়। দুদকের গোয়েন্দা ইউনিট জানতে পারে ঢাকা সহ দেশের আরও দুটি বড় শহরে নামে বেনামে রয়েছে তাদের 24টিরও বেশি বাড়ি এবং প্লট। এর মধ্যে রাজধানীর উত্তরার 13 নম্বর সেক্টরের 11 নম্বর সড়কের 47 নম্বরের এই তামান্না ভিলাটিও রয়েছে। এর ঠিক বিপরীতের এই ছতলা বাড়িটিও তাদের। পাশের 66 নম্বর বাড়ি সহ একই সেক্টরের 16 নম্বর বাড়িটিও তাদের। উত্তরের পাশ ঘেঁষে আলবদির টেকে আফজাল রুবিনা দম্পতি রয়েছে 5% জমির উপরে একতলা একটি ঘর। তার পাশের আরও দুটি খালি জমিও তাদেরই। সম্প্রতি তাদের এই বিপুল সম্পদের উৎস জানতে জিজ্ঞাসাবাদ করা হয় আফজালের 2 ভাই ও 3 শ্যালককে। অভিযোগ রয়েছে আফজাল তার অনেক সম্পত্তি নিকট আত্মীয়দের নামে করেছেন। তারা যে তথ্যাদি আমাদের কাছে দিয়েছে সেটা সঠিক কিনা সেই তথ্য আবার অনুসন্ধান করে যাচাই করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এই জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অনুসন্ধানের প্রশ্নে তাকে যখন প্রয়োজন তখন ডাকা যাবে। দ্রুত এই অনুসন্ধানের কাজ শেষ করতে চায় দুদক। আর অভিযোগ প্রমাণিত হলে কি ব্যবস্থা নেওয়া হবে তাও জানালেন এই কমিশনার। এই টাকা পয়সা আয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা এই বিষয়গুলো মামলা করতে গেলে আরও বস্তুনিষ্ঠ হওয়া উচিত, আরও যৌক্তিকভাবে সেটা বলা উচিত যেগুলো তার না। সেই জন্য অনুসন্ধান করে যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আইন বহির্ভূত সম্পদের জন্য যে অপরাধ দুর্নীতির দায়ে সে অভিযুক্ত হবে এবং সেই ধারে সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা হবে। 1992 সালে এসএসসি পরীক্ষায় 3য় বিভাগে পাশ করা আফজাল হোসেন স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি পেয়েছিলেন 1995 সালে। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। বিশ্ব ইজতেমা প্রসঙ্গ, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম সম্মেলন বিশ্ব ইজতেমা। তুরাগপাড়ে দেশে জাতি এবং মুসলিম উম্মার শান্তি কামনা করে আল্লাহর দরবারে হাত ওঠান লাখো মুসল্লি। নেতৃত্বের দ্বন্দ্বে বিভক্ত ইজতেমায় এর আগে গত শনিবার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন মাওলানা সাদ কান্দলভি বিরোধীরা। মঙ্গলবার ভোর থেকেই সব পথ যেন গিয়ে মিশেছে টঙ্গীর ইজতেমা ময়দানে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবছর মিলনমেলা ভাঙবে ধর্মপ্রাণ মুসল্লিদের। লাখো জনতার সেই মোনাজাতে অংশ নিতে এই মানুষের ঢল। এদের কেউ এসেছেন অনেক দূর থেকে, কেউ বা আশেপাশেই থাকেন। তবে যানবাহন সংকটে দীর্ঘপথ হেঁটে পাড়ি দিয়েছেন সবাই। উদ্দেশ্য একটাই, আখেরি মোনাজাত।
সকাল 10টায় মোনাজাতের কথা থাকলেও বয়ান গড়ায় 11:30 পর্যন্ত। পৌনে 12টায় আল্লাহর দরবারে হাত ওঠান লাখো জনতা। দিল্লির নিজামুদ্দিন মার্কাজের অন্যতম শীর্ষ আলেম মৌলানা মোহাম্মদ শামীমের সঙ্গে আমিন আমিন রবে তুরাগের তীরে ধ্বনি উঠান মুসল্লিরা। নিজের গুনাহ মাফ, দেশ ও মুসলিম উম্মার মঙ্গল কামনায় চোখের পানি ঝরে মোনাজাতে অংশ নেয়া সবার। দেশ যেন আমাদের অনেক এগিয়ে যায়, আমাদের সবাই যেন আল্লাহ কবুল করে। টঙ্গী ইজতেমা যেন সফল থাকে এবং বিশ্বের মধ্যে যেন আল্লাহ শান্তি ফয়সালা করে এবং বাংলাদেশেও শান্তির ফয়সালা করে। আল্লাহর কাছে এটাই চাওয়ার যে আল্লাহ যেন সমস্ত মুসলমানকে হেদায়েত দিয়ে দেয়। নেতাদের মত যাই হোক, তাবলিগের দ্বন্দ্ব কষ্ট দিয়েছে দুই ইজতেমাতেই আসা মুসল্লিদের। পূর্বে যেরকম আমরা একসাথে ইজতেমা উদযাপন করতাম, সেরকম সবাই যেন আবার একসাথে উদযাপন করি। যে ইসলামের জন্য মৃত্যুর আগ পর্যন্ত একসাথে চলতে পারি। আল্লাহর কাছে বিশেষ মনোজাত আমার এইটাই যে মানুষের ভাই ভ্রাতৃত্বটা আরো সুদৃঢ় প্রসারিত হোক। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে 54তম ইজতেমায় মুসল্লিদের মিলন মেলা ভাঙল। মতের পার্থক্য, পথের পার্থক্য সব ভুলে কয়েক মিনিটের জন্য আল্লাহর ধ্যানে হাত তুলেছিলেন তারা। দোয়া করেছেন দেশের জন্য, দোয়া করেছেন মুসলিম উম্মার জন্য। সেই সঙ্গে আগামীতে যাতে কাঁধে কাঁধ মিলিয়ে ইজতেমা করতে পারেন সেজন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়েছে মুসল্লিদের পক্ষ থেকে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে ফেরদৌস রহমান, এটিএন নিউজ। একটি শোক সংবাদ। বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ মোহাম্মদ খসরু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুরে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি শ্বাসকষ্ট, ডায়াবেটিস সহ অ্যাজমার সমস্যায় ভুগছিলেন। গত মাসে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মাঝে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও আর ফেরা হলো না তার। চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম এই পথিকৃৎ 50 বছরেরও বেশি সময় চলচ্চিত্রের সঙ্গে জড়িয়েছিলেন। চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ধ্রুপদী এবং চলচ্চিত্রের সম্পাদক ছিলেন তিনি। সিনেমা বিষয়ে কয়েকটি বইও লিখেছেন। এপার ওপার বাংলার প্রখ্যাত পরিচালক রাজেন তরফদারের বিখ্যাত চলচ্চিত্র পালঙ্কতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন মোহাম্মদ খসরু। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সকাল 11টায় অপরাজেয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মরদেহ রাখা হবে, তার প্রতি জাতির শেষ শ্রদ্ধা জানাবার জন্যে। পরে 12:30 থেকে 1টার মধ্যে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে নামাজ জানাজার জন্যে। নামাজে জানাজা শেষে তাকে তার গ্রামের বাড়ি কেরানীগঞ্জের রোহিতপুর, সেই গ্রামের বাড়িতে তার পারিবারিক কবরস্থানে তার মায়ের পাশে তাকে সমাহিত করা হবে। এবারে নিচ্ছি বাইজিদ স্টিল বিরতি, এরপর আরো থাকছে কাল বসছে পদ্মা সেতুর 8ম স্প্যান। ডাস্টবিনে মানব ভ্রূণ, বরিশাল মেডিকেলে 2 জন বরখাস্ত।